প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এটিএন নিউজের নিয়মিত আয়োজন নিটল টাটা নিউজ আওয়ার এক্সট্রা সহযোগিতায় ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ ও আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল অনুষ্ঠানে। আজ বিশ্ব ধরিত্রী দিবস। এই দিবসটি পালন কেন গুরুত্বপূর্ণ সেটা এখন আমরা সবাই একদম গায়ে চামড়ায় হাড়ে হাড্ডিতে টের পাচ্ছি। যে উত্তাপ গত বেশ কয়েকদিন ধরে বাংলাদেশের উপর দিয়ে বয়ে যাচ্ছে এবং আবহাওয়াবিদরা যা বলছেন যে এই তাপপ্রবাহ আরও অন্তত 10-12 দিন চলবে, মানে মে মাসের প্রথম সপ্তাহ নাগাদ, তার আগে হয়তো বৃষ্টি টিষ্টির তেমন কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। ফলে টেম্পারেচার ঢাকায় 40 ছাড়িয়েছে, পরশুদিন যশোরে 42.6 ডিগ্রিতে উঠেছে, তার মানে একদম মরুভূমির মতো অবস্থা। নিশ্চয়ই আপনাদের মনে হতে পারে যে মানে কেন হঠাৎ করে তাপমাত্রা বেড়ে গেল। খুবই সহজ হিসাব, আমরা প্রকৃতিকে নিয়মিত ধ্বংস করছি, নদী দখল করছি, খাল দখল করছি, গাছপালা কেটে ফেলছি। আমরা শুধু বড় বড় বিল্ডিং বানাই, কিন্তু সেগুলোকে বাসযোগ্য রাখার জন্য আসলে কোনো চেষ্টা আমরা করি না। ফলে এই যে বিশ্ব ধরিত্রী দিবস, এই ধরিত্রীকে আমাদের বাঁচাতে হবে আমাদের স্বার্থেই, আমাদের বেঁচে থাকার জন্যে। আজকে আমাদের অনুষ্ঠানের শিরোনাম করেছি ধরিত্রী আমার নয়, আমিই ধরিত্রীর। এটি বাংলাদেশের আদিবাসীদের সংগঠক নেতা সঞ্জীব রঙের একটি বই এই শিরোনামে আছে। সেটা থেকে ধারণাটা নেওয়া যে আমরা যে বলি এই জমিটা আমার, এই দেশটা আমার, এটা আসলে তো আমরা সবাই পৃথিবীর সন্তান, কিন্তু আমরা এখন উল্টো এই ধরিত্রীকে মেরে ফেলতে বসছি। এটা এক ধরনের আত্মহনন প্রবণতার মতো, যে আমরা আসলে নিজের ভালোটা নিজেরা ঠিকমতো বুঝছি না। এই বিষয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে দুজন অতিথি আছেন দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞ গওহর নাইম ওয়ারা এবং আছেন স্থপতি ইকবাল হাবিব, উনি একই সঙ্গে বাংলাদেশ পরিবেশ আন্দোলনের সহসভাপতিও। গওহর নাইম ওয়ারা, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই। আজকে আপনি একটা লেখাও লিখেছেন যে গরমটা কেন বেশি লাগছে। এটা আসলে ইকবাল ভাইয়ের কথা ধার করে লেখা আর কি। আমরা যতটা তাপ পড়ছে তার চেয়ে বেশি অনুভব করছি কারণ একদম ইয়েতেও থাকে যে এত টেম্পারেচার ফিল লাইকটা আবার 3-4 ডিগ্রি বেশি হয়ে যায়। ধরেন আমরা যে বিল্ডিং এ আছি, এই বিল্ডিং এর চারিদিকে কাঁচ দিয়ে ঘেরা, তো তার একটা উত্তাপ আছে এবং সেটা ঠান্ডা করার জন্য আবার কিছু মেশিন বসানো হয়েছে, তার আবার একটা গরম উত্তাপ আছে যেটা বাতাসে যাচ্ছে। এইসব কারণেই এমন, এই যে বলছেন না যে আমাদের 42 ডিগ্রি 40 ডিগ্রি, ঢাকায় কিন্তু এর চেয়ে অনেক বেশি তাপমাত্রা হয়েছে। 1960 সালে 45 ডিগ্রি তাপমাত্রা হয়েছিল ঢাকা শহরে। তাজউদ্দিনের ডায়েরির ভিতরে সে কথা আছে। সেখানে বোঝা যাচ্ছে না যে এত মানুষ, ঘামছে মানুষ, কষ্ট হচ্ছে কাজ করতে, কিন্তু এত অসহনীয় হয়নি আমাদের। সেটা একটা বড় জিনিস। কিন্তু কেন এত অসহনীয় হলো? কারণ আমরা আমাদের জীবনটাকে নিজেরাই অসহনীয় করে তুলছি। কোনো বাড়িতে কেউ স্পেস ছাড়ছে না, কোনো জায়গা নাই। এবং যখন ধানমন্ডি আবাসিক এলাকা হয়েছিল তখন যারা এটার সাথে যুক্ত ছিলেন, আমি জানি না কারা ছিলেন, কিন্তু দেখবেন রাস্তার গাছ দেখে চেনা যেত এটা কত নম্বর রোড। কোনো রাস্তায় তারা একটা গাছ লাগিয়েছে, কোনো রাস্তায় তারা লাগিয়েছে অশোক গাছ, কোনো রাস্তায় তারা অন্য ফুলের গাছ, সোনালু গাছ ছিল, কোনো রাস্তায় আপনার জারুল গাছ ছিল। এরকম গাছ দেখেও চেনা যেত, নম্বর পড়া লাগতো না, আমরা রাস্তাটা চিনতে পারতাম। এত সুন্দর করে সাজানো একটা শহর। এখন যেভাবে বিল্ডিং হতে গেলে আমরা ধরেন কতগুলো জিনিস করি। এই যে আমাদের বৈশাখ মাস যখন শুরু হলো, এই যে মার্চ এপ্রিল চৈত্র মাস থেকে বিল্ডিংয়ের কাজ শুরু হয় এবং প্রথম কাজ হচ্ছে গাছগুলো কেটে ফেলা, এবং যত বড় গাছগুলো আছে এগুলো আগে তারা কেটে ফেলে। এবং এইটা হলো পাখির একটা প্রযোজনের সময়। এই যে কোকিল ডাকে না, কোকিল কিন্তু সাথে ডাকে না, কোকিল ডাকে কাককে সরানোর জন্য তার বাসায় গিয়ে তার স্ত্রী কোকিল ডিম পারবে বলে। আপনি এখনও ডাক শুনছেন, কারণ সে ডিম পারতে পারে নাই, কারণ এই যে গাছগুলো আগে কেটে ফেলা হয়েছে, জায়গা নেই তো, পাখির বাসা নাই। এবং যদি 2 মাস পরেও কাটতো, অ্যাটলিস্ট এই বছরের মতন পাখিগুলা বাঁচতে পারতো। এটা সমাধান না, তবুও একটু ধৈর্য ধরে যদি অপেক্ষা করতো যে বৈশাখ মাসে চলে গেলে কাকের বাচ্চাগুলো হয়ে গেলে, কাক কিন্তু অনেক কমে গেছে, আপনি খেয়াল করবেন ঢাকা শহরে। এবং যারা ছিল ন্যাচারাল স্কেভেঞ্জার বলে আমরা যাদের, সেগুলো আমরা কমছে। এই সব কিছু কিন্তু যে বললেন না ধরিত্রী আমার, ধরিত্রী কিন্তু সব প্রাণীরই ধরিত্রী। এবং পৃথিবীতে যে শুধু আমি থাকবো এটা না, একটা গাছ কাটা মানে ওই গাছে, আমি তো শুধু পাখির কথা বললাম, হাজার হাজার পিপিলিকার বসবাস, অন্য আরও প্রাণীর বসবাস, এরা কোথায় যাবে? এবং এরা কিন্তু আমাদের পৃথিবীতে বেঁচে থাকাটাকে সহনীয় করার জন্য অনেক কন্ট্রিবিউট করে। এগুলো আমরা দেখতে পাই না, আমরা শুধু আমাদেরটা বুঝি, আমাদের খাওয়াটা বুঝি, আমাদের চলাফেরাটা বুঝি, আমার বারান্দাটা বুঝি, এবং বারান্দাটা আমি এমনভাবে মেনটেন করছি ওখানে আবার এডিস মশা ডিম পাচ্ছে। কিন্তু মানুষের জন্য, অন্য মানুষের জন্য আমি ভাবছি না
আপনি যদি মোহাম্মদপুর যান, মোহাম্মদপুরে যখন এটা হলো, এটা তো একতলা বাড়ির ডিজাইন করা ছিল, হয়তো দোতলা বড়জোর ছিল, এবং দুই বাড়ির মাঝখানে একটা জায়গা ছিল যেটাকে তারা বলতো তখনকার ভাষায় এটা বলো সুইপার স্পেস, তারা যাওয়া আসার জন্য। এইটা তো দুই পাশে তো খুবই ভদ্রলোক, শিক্ষিত লোকের বসবাস, কিভাবে করে রেখেছে দেখেন। এখন এখানে যদি মশা হয় এবং সেই মশাতে যদি এডিস মশা এবং কামড়ায়, আমার দুই পাশার মাঝখানেরটা মানে ডাস্টবিনের চেয়েও খারাপ অবস্থা থাকে। কিন্তু দুই পাশে কিন্তু শিক্ষিত লোকজন, ভালো লোকজন থাকে, এবং আমরা দায়ী করছি মানে যে এটা পৌরসভা কিছু করে না, কর্পোরেশন কিছু করে না। কর্পোরেশনের কাজ তো অনেক বড় কাজ, এবং এই কাজটা তো আমার নিজের কাজ, আমি তো এই জায়গাটাও পরিষ্কার রাখতে পারি। এটা জাস্ট একটা উদাহরণ দিলাম যে আমরা কিভাবে এই শহরটাকে, এবং শহরটা দিনের শেষে আমরা কেউ ওন করি না, আমরা কেউ এই ঢাকা শহরকে ওন করি না। আমরা হয়তো জিজ্ঞাসা করি আপনার দেশের বাড়ি কোথায়, আপনার বাড়ি কোথায়, ঘর কোথায়। আমি সারা বছর এখানে থাকছি, কিন্তু এই রাস্তাটা, আমি যদি রাস্তায় একটা কিছু ফেলে, আপনি দেখবেন গাড়িতে করে যাচ্ছে, কাঁচটা নিচু করে রাস্তায় ফেলে দিল, আপনি যা কিছু ফেলবেন সবই কিন্তু নদীতে যাবে, এটা নিশ্চিত, এটা জলাশয়ে যাবে। এবং জলাশয়গুলোর অবস্থা, আমাদের ড্রেনগুলোর অবস্থা কি হচ্ছে। এবং একটু বৃষ্টি হলে এখন তো আমাদের 27 নম্বর রোড তো 27 নম্বর নদী হয়ে গেছে, মানে সব। এবং প্রত্যেকটা বাড়ির দেখবেন মজার ব্যাপার, প্রত্যেকটা বাড়ির ছাদের যে পানি আসে এটা রাস্তায় এসে ফেলে, নারী দিয়ে দিচ্ছে, রাস্তায় ফেলছে। রাস্তাতে তো ড্রেন না, সে কিন্তু নিজে ব্যবস্থা করতে পারতো, বৃষ্টির পানিটা সে কীভাবে ব্যবস্থাপনা করবে। তো এইভাবে আমরা পুরো জিনিসটা, এবং গাছ যেভাবে কাটছে। আরেকটা বড় সমস্যা হচ্ছে, বিশেষ করে আমি এই গত 2 দিন আগে দক্ষিণ পশ্চিম অঞ্চলের কতগুলো জায়গায় গিয়েছিলাম। এই সাবমার্জিবল পাম্পের নামে যে বেসাতি চলছে, পৌরসভাকে 12,000 টাকা দিলে পারমিশন করা যায়। এখন কুষ্টিয়া বলেন, যশোর বলেন, ঝিনাইদহ বলেন, এখানে কোনো পানি নাই, কে নিচে থেকে পানি উঠে যে খাবে। ওই যে 60 সালে যখন আপনার এই 45 ডিগ্রি ছাড়িয়ে গিয়েছিল, তখনও তাজউদ্দিন সাহেব বলছেন চাপ কলে এখন আগের চেয়ে একটু জোরে চাপ দিতে হয় পানি ওঠার জন্য। যেমন ঢাকা শহরে তখনও চাপ কলে পানি উঠতো, আর এখন 40 ডিগ্রি হচ্ছে কুষ্টিয়া, ঝিনাইদহ, যশোরে কোনো চাপ কলে পানি নেই। হ্যাঁ, আবার এই সাবমার্জিবল প্রত্যেকের বাড়িতে এটা আছে। ঢাকা শহরে প্রত্যেকেই ধরেন ব্যাকডেট দিয়ে হলেও যার যার বাড়িতে, ফ্ল্যাট বাড়িতে বসায় নিয়েছে গোপনে, কি বলে, নিজে ডিপ টিউবওয়েল বসিয়ে নিয়েছে। এবং পানি যেভাবে পানির স্তর নামছে, এবং যশোরে যে ঘটনাটা ঘটছে এখন, যশোরের কতগুলো জিনিস আছে যেগুলো আমাদের খুবই মর্যাদার জায়গায় নিয়ে গেছে। যশোরের মানুষ কিন্তু অনেক বেশি ইনোভেটিভ হয়েছে। তারা বাংলাদেশের 60% এই মাছের পোনা তারা উৎপাদন করে সারা দেশের জন্য। তারা সেখানে ফুল গাছের চাষ হয়েছে, ফুলের চাষ হচ্ছে, সেখানে হ্যাচারি বলেন, আর যে আমাদের খামার, এগুলো খুব ব্যাপকভাবে হয়েছে, খুব ছোট ছোট কিন্তু ব্যাপকভাবে বিস্তৃত হয়েছে। এই গরমে আমরা শুধু, আমি ঘামছি এটা বলছি, কিন্তু এই যে শিল্পগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। আপনার 12 কেজি মাছের ডিম যদি করে, হ্যাচ করে, তাহলে সেখান থেকে 35-40 লক্ষ মাছ জন্মায়, পোনা জন্মায়। সেখানে এই গরমের কারণে মাত্র 15,000 হয়েছে, এবং মানুষ কিনছে না, কারণ সারা দেশে এরকম গরম পড়ছে, কেউ তো পোনা কিনছে না। গত বছর দাম ছিল তার অর্ধেক। এবং সেই সাথে আবার হয়েছে কি, আমাদের মৎস্য শিল্প এতদিন হিসাবে কাউন্ট করতো, এগ্রিকালচার হিসাবে কাউন্ট, তারা বিদ্যুতের রেট দিত এগ্রিকালচার রেটে। গত বছর থেকে সেটাকে শিল্প খাতে এনেছে। তো এরা তো এখন ডবল সমস্যায় পড়ে গেছে। এই শিল্প যদি ধ্বংস হয়, মনে করেন বাংলাদেশের 60% পোনা যে জেলাটাকে সরবরাহ হয়, সেখানে কি বিভৎস পরিস্থিতি তৈরি হচ্ছে। মানে এই গরমটাকে আমাদের অর্থনৈতিকভাবে যদি আমরা ক্যালকুলেট করি, আমার সমস্ত চাষবাস, যে নতুন ধরনের যে কৃষি সংক্রান্ত যে চাষবাস ছিল, সেগুলো নষ্ট হয়ে যাবে। এবং এই অঞ্চলে কেন এত গরম পড়ছে, আমাদের তার একটা মূল কথা আমাদের জোরে সোরে বলতে হবে। সেটা হচ্ছে আমাদের গঙ্গা কপোতাক্ষ যে খালগুলো ছিল, এগুলো সব শুকিয়ে গেছে, ফারাক্কা পানি দিচ্ছে না, ফলে তারা চালাইতে পারে না। এটা কিন্তু জানুয়ারি ফেব্রুয়ারি মাস থেকে একটা হাহাকার ছিল ওই অঞ্চলে, যে খালে পানি নেয়, আমরা ইরিবোরো করবো কীভাবে। তারা ইরিবোরো করেছে সেচ পাম্পের মাধ্যমে, শ্যালো টিউবওয়েল বসে এটা চাষ করেছে। এখন আমি বললাম তাহলে যে কারণে তাদের দেরি হয়েছে, এখন ধানটা কেবল মোচা বাঁধছে, কিছু কিছু জায়গায় হারভেস্ট হয়েছে যারা আগে লাগিয়েছিল, বাকিদের পানিটা এখন খুব দরকার। আমি বললাম তাহলে আপনারা শ্যালো দিয়ে পানি দিচ্ছেন না কেন? বলে বাপ, ওই শ্যালোতে আর পানি উঠছে না, আমাদের যারা সাবমার্জিবল বসাতে পেরেছিল তারা এখন একটু পাচ্ছে, আমরা তো শেষ, আমাদের জীবনটা একদম শেষ হয়ে যাচ্ছে। তো এই জিনিসগুলো আমাদের ভাবতে হবে, এই গরমটা আমাদের কোথায় নিয়ে যাচ্ছে। আমাদের পানির হিস্সা থেকে শুরু করে, আমাদের পানি হয়তো আমরা পাবো না, কিন্তু আমরা আকাশের পানিটা তো হারভেস্ট করতে পারতাম, আমাদের যে খালগুলো আছে সেই খালগুলোতে পানি রক্ষা করার ব্যবস্থা করতে পারতাম। আমার মনে হয় এখন আমাদের সেদিকে দৃষ্টি দেওয়ার সময় এসছে। জি।
আপনাকে অনেক ধন্যবাদ। জনাব ইকবাল হাবিব, যেমনটি গওহর নেমোয়ারা বলছিলেন যে ধানমন্ডি একসময় গাছ দিয়ে চেনা যেত, নাম্বার লাগতো না, সেই ধানমন্ডিতে এখন মানে আপনি স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, অনেক আবাসিক এলাকা না বাণিজ্যিক এলাকা না হাসপাতাল এলাকা আলাদা, মানে কি হোটেল এলাকা আলাদা করা মুশকিল, গাছপালা তো অনেক দূরের কথা। এবং শুধু এটা না, ধরেন আবাসিক এলাকার নাম হলো জাপান গার্ডেন সিটি, গার্ডেনের গ নেই, নাম হইল নিকেতন, কোনো গাছ খুঁজে পাবেন না। মানে এগুলো তো ধরেন আমরাই তো করছি। মতিঝিলে কোনো গাছ নাই, কারণ বাজারে একটা গাছ খুঁজতে আপনাকে 2 কিলোমিটার হাঁটতে হবে। তো টেম্পারেচার তো হবে, আমি প্রকৃতির তো দোষ দিয়ে লাভ নেই, এগুলো তো আমরাই করছি। তো আমি সুইসাইডাল অ্যাটেম্প তো। প্রথমেই বলে রাখি, টেম্পারেচার বেড়েছে বলে প্রকৃতিকে দায়ী করে এই অবস্থার দায় নিজেদের ঘাট থেকে এড়ানো যাবে না। খোদা তাআলার কাছে পাঠানো এর চেয়ে বড় অন্যায় এই মুহূর্তে আর হবে না। এটি একটি জ্বরের মতো বিষয়। পুরো দেহে, পুরো দেশ জুড়ে যে দেহ, সেই দেহে জ্বর, তার অন্যতম প্রধান কারণ অসংখ্য অসুস্থতা। আমাদের এই জ্বর তার সিমটম হিসেবে প্রাদুর্ভাব হয়েছে। এখন এই জ্বরটা হচ্ছে কেন, এটা যদি আমরা বুঝি, তাহলে আপনার বক্তব্য থেকে যদি বলি, ব্যক্তিগত লোভ থেকে, লালসা থেকে, পুঁজি কেন্দ্রিকতায় সমস্ত প্রকৃতিকে দেখা, প্রকৃতির ঘাসকে, গাছকে, নদীকে, হাওরকে, জলকে, পুকুরকে আপনি যদি ধরে নেন এটা আমার সম্পদ, যেটা আমি এখনই আহরণ করব, অর্থাৎ এই সোনার ডিম পাড়া এই মানসিকতা যদি তৈরি হয়, তাহলে আপনার এখন তীব্রতার যে অনুভব সেটা বাড়তেই থাকবে। এবং এই তীব্রতার অনুভবের মধ্যে কিন্তু বৈষম্যতাও রয়েছে। বৈষম্যতা হচ্ছে এই তীব্রতার পাশাপাশি 80 দশক 90 দশকের পর এই যে আমরা শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা আবিষ্কার করলাম এবং ধীরে ধীরে তার দামও সাধ্যের মতো নিয়ে আসলাম, আমাদের সামর্থ্য বাড়তে থাকলো। একদল লোক এখন কুছ পারোয়া নেই কনসেপ্টে এই শীতাতপ নিয়ন্ত্রণ গাড়ি, বাড়ি, অফিস, আদালত এগুলো করার মধ্যে দিয়ে এবং স্বপ্ন দেখে। আপনি যদি, আমি যখন ডিজাইন করতে যাই, আমি যদি শীতাতপ নিয়ন্ত্রণ বাইরে কোনো ডিজাইন করি, বলে কেন আপনি পারেন না? এর মানে হচ্ছে এই, আমার ওই পারাটাকে শো করার মধ্যে দিয়ে আমি যারা পারছে না তাকে আমার, ধরেন আজকে 36 ডিগ্রি সেলসিয়াস, আপনার এই অফিস আদালতগুলিতে গিয়ে দেখবেন বা অফিসে বা বাসায় 26 ডিগ্রি সেলসিয়াস। কেন? আমি এসি চালিয়েছি। তাহলে এই বাড়তি 10 ডিগ্রি কোথায় গেল? বাইরে দল তো হাওয়ায় উবে যায় না, আমার প্রতিবেশীর গায়ে আমি ফেলে দিচ্ছি। তাহলে আমার প্রতিবেশীর অনুভব যদি হয় 36, সে অনুভব করতে 46। তার মানে এই অনুভবটা শুধু বোধ না, সত্যি সত্যি তাকে আমি চাপিয়ে দিচ্ছি। আপনি ছায়া সুনিবিড় ধানমন্ডিতে একটা গাছ নাই, মনে রাখতে হবে আচ্ছাদন আর ছায়াদানকারী বৃক্ষ একরকম সবুজায়ন না। আচ্ছাদন মানে আপনি সূর্যের আলো আসতে দিলেন, সে ওখানে গ্রহণ করলো, কিন্তু আপনি যে গাছ আপনাকে কার্বন স্টোরেজ করছে, পলিউশন রিমুভ করছে, আপনার কার্বন সিকুয়েস্ট্রেশন বলে সেটা করছে, অক্সিজেনের প্রোডাকশন দিচ্ছে। আপনাকে করোনার সময় আমরা বুঝেছি যে অক্সিজেনের কত মূল্য, এবং আপনার রানঅফকেও অ্যাভয়েড করার সুযোগ দিচ্ছে। দুর্ভাগ্যের বিষয় হচ্ছে, শুধুমাত্র যদি উত্তর সিটি কর্পোরেশন একটা হিসাব আপনাকে বলি, প্রায় 36 থেকে 38% গাছ ছিল উত্তর সিটি কর্পোরেশনে আজ থেকে মাত্র 34 বছর আগে একটা জরিপ করে। এবং গত বছর যে জরিপটা ইউএসএইডের মাধ্যমে করা হলো বন বিভাগ থেকে, তাতে দেখা গেল সেই গাছের পরিমাণ এসে দাঁড়িয়ে আছে মাত্র 12,38,000 গাছ গুনে গুনে। এর মধ্যে আম গাছ, মেহগনি গাছ আর কাঁঠাল গাছ। তার মানে প্রায় 14.3%। আর দক্ষিণ সিটি কর্পোরেশনে 9 সামথিং। আপনি ভয়াবহ অবস্থা যদি এখানে এইভাবে দেখেন, প্রায় 1/3 আপনি গাছকে নিকেশ করেছেন। আমি কি মনে করি সরকার একা করেছে না, আপনি প্রতিটা বাড়ি 5 কাঠা হোক, 10 কাঠা হোক, 20 কাঠা হোক, 1 ইঞ্চি জায়গা আপনি পাকা করা ছাড়া ছাড়ছেন না। এবং এর ফলে আপনার টোটালি বাড়ির যত জল, বৃষ্টির যে রহমতের পানি, সেটা আপনি গ্রহণ না করে উচ্ছিষ্ট আকারে ড্রেনে ফেলে দিচ্ছেন। আর একটা গাছও না থাকাতে আপনার নিজের যে উত্তপ্ততা, সেই উত্তপ্ততা আবার সড়কের প্রসারণ করেই চলেছেন। 7 মুচিদ্দরের গল্প আমি সবাই জানি, আপনি ওই এলাকায় থাকেন। এই 7 মুচিদ্দরের দুপাশে 15 ফিট চওড়া গ্রিন স্পেস ছিল, মাঝখানে মিডিয়ানে অনেক গাছ ছিল।
প্রথমে গ্রিন স্পেসের গাছ দুই পাশে শেষ করেছে, তারপরে ফুটপাথ সরিয়ে নিয়ে রাস্তা বড় করেছে, তারপরে মিডিয়ানা গাছ, তার মানে ওখানে কোনো গাছ শূন্য অবস্থাটা আমার আপনার চোখের সামনে গত 6 বছর ধরে ঘটলো। হ্যাঁ, এটা নিয়ে গত বছর তো অনেক আন্দোলন হয়। এই 8-6 বছরে ওই এলাকায় যে তাণ্ডব চলেছে, সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে একই তাণ্ডব চলেছে। আপনি যদি একটুখানি মনে করেন, এই খামারবাড়ির সামনে যে রাস্তাটা, দুপাশে করই এবং গাছের এরকম করে ছাউনি ছিল, সেইটা এখন একদম মেট্রো রেল স্টেশনের ফকফকা, একটা গাছও নেই। আমি পরিষ্কার ভাষায় বুঝি, একটি গাছ বছরে 10টা এসির কাজ করে। আমি না, হিসাব নিকাশ করে বিজ্ঞানীরা বলছেন। একটি গাছ 750 গ্যালন বৃষ্টির পানি শোষণ করে এবং একটি গাছ প্রায় 60 পাউন্ড, মানে 60,000 পাউন্ড ক্ষতিকর গ্যাস শোষণ করে। টেম্পারেচার বাড়ছে অবশ্যই, উত্তপ্ততার একটা সার্টেন লেভেলে, সেটা হচ্ছে মনুষ্য হাইট পর্যন্ত, 2 তলা 3 তলা 4 তলা পর্যন্ত। কারণটা কি? এক, সমস্ত ঢাকাকে ঢেকে ফেলেছেন, ফলে ওই জায়গা থেকে সূর্যের আলো রিফ্লেকশনের জন্য গাছ সরিয়ে ফেলেছেন, ফলে এর যে রিফ্লেকটিভ যে একটা বলয় তৈরি হচ্ছে উপরের বাতাস থেকে চাপ দিয়ে, এই জায়গার মধ্যে আপনি অবস্থান করছেন, ফলে ওইখানে একটা হিট সিঙ্ক হচ্ছে, হিট আইল্যান্ড তৈরি হচ্ছে, এক ধরনের ট্র্যাপ, অনেক উত্তপ্ত অবস্থা তৈরি হচ্ছে। তার মানে টেম্পারেচার 36, কিন্তু ওই জায়গায় কিন্তু টেম্পারেচার 41 থেকে 42 থেকে 44। এটি এক। দুই, ভার্টিক্যালি আপনি যদি চিন্তা করেন, পার্টিকেল যত দূষণ বাড়ছে, আমরা তো সর্বোচ্চ দূষণের শহর, যত দূষণ বাড়ে আপনি সাসপেন্ডেড পার্টিকেল, ভাসমান পার্টিকেল, সেটা ধূলির হোক অথবা গ্যাসীয় হোক, সেটার পরিমাণ অনেক বেড়ে যায়, ডেন্সিটি বেড়ে যায়। ওটাই তো দূষণ। ওই ডেন্সিটিতে কিন্তু সূর্যের এই তাপ ধারণ করে সে আরো উত্তপ্ত, সে ভাইব্রেট করতে থাকে। তাহলে এটাও একটা, আমি সহজভাবে বলার চেষ্টা করছি বিজ্ঞানের ঘটনাটা। আর আপনার সম্বল বা সামর্থ্যবান প্রতিবেশীরা, সামর্থ্যবান নাগরিকরা, তারা সমস্ত 10 থেকে 12 ডিগ্রি সেলসিয়াস আপনার গায়ের উপরে ফেলে দিচ্ছে। আপনি সমস্ত অবয়বের মধ্যে কি করে মনে করেন তীব্রতা আপনাকে আপনার সন্তানকে অসুস্থ করবে না, আপনার বয়োবৃদ্ধ পিতামাতাকে অসুস্থ করবে না, আপনার অসুস্থ ভাই বোনকে অসুস্থ করবে না। এবং এটি একটি সামাজিক সংকট, জনস্বাস্থ্যের সংকট। এইরকম একটা সময়ও আমি যদি আপনাকে এখন সংসদ ভবনের পাশে ওই সামনের প্লাজার গাছের নিচে বসে বাদাম খাই, ওই 38 ডিগ্রি সেলসিয়াস আপনি অনুভব করবেন 32 ডিগ্রি সেলসিয়াস। আমি আপনাকে যদি একটু এক্ষুনি নিয়ে হাতিরঝিলের বকুল গাছ তলায়, যেখানে একটু ঘাট আছে, পানি আছে, ওইখানে নিয়ে বসি, আপনি হয়তো 30-32 ডিগ্রি বেশি ফিলই করবেন না। তার মানে টেম্পারেচার যাই থাকুক না কেন, এই ফিলিংসটা আমাদের তীব্রতা ছিল না। এবং তাজউদ্দিন সাহেবের যে রেফারেন্স গওহর ভাই দিচ্ছেন, এই জায়গাটা আমাদের বুঝতে হবে। তখন মানুষ এতটা স্বার্থবাদী, সেলফিশ, সেলফ সেন্টার ছিল না। এবং নগরায়নের যে দর্শন, সেটা শুধু প্রফিট প্রফিট প্রফিট, ওই মানসিকতাই ছিল না। একটা সামগ্রিক সর্বাঙ্গীন উন্নয়নকে উন্নয়ন বলা হতো। আমরা সেটাকে আলটিমেটলি নাম দিলাম সাস্টেইনেবল ডেভেলপমেন্ট, যেখানে ইকুইটির কথা বলা হয়েছে, এক মানে সকলের জন্যে, সেখানে ইকোনমিকের কথা বলা হয়েছে সাশ্রয়ী। আমাদের ভবনগুলো এই শীতাতপ নিয়ন্ত্রণ করার ব্যাপারে সরকারের কোনো ধরনের নিয়ন্ত্রণ থাকবে না কেন? কেন কাচের ঘর বানিয়ে আমি অনেক বেশি এনার্জি কনজামশন করে আমার এয়ার কন্ডিশন শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র বাইর করে সেটা দিয়ে আমি নিজেকে কমফোর্ট করব? তা আমি তো প্রথমেই সূর্যটাকে ঠেকাতে পারতাম, কিন্তু কমফোর্টটা করার পর সেই 10 ডিগ্রি সেলসিয়াস আমার প্রতিবেশীর আমি ডিস্ট্রিবিউট করে দিচ্ছি, প্রতিবেশগত সমস্ত অবক্ষয়ের মরণাস্ত্রের ব্যবস্থা আমি করলাম। এই যে একটা অমানবিক, একটা অসামঞ্জস্যপূর্ণ এবং অসাম্যতার অবস্থা তৈরি হচ্ছে, এর বিরুদ্ধে কোন পদক্ষেপ আপনি নিয়েছেন? কোন আমরা নগর পরিকল্পনাবিদ, প্রফেশনালস, পরিবেশবিদ, বনবিভাগের কর্মকর্তারা, স্থপতিরা মিলে গত 3 বছরে বিনে পয়সায় উত্তর সিটি কর্পোরেশনে নগরায়নের সবুজায়ন নীতিমালা তৈরি করে দিলাম। সেখান থেকে একটা জিনিস শুধু কার্যকর করেছে, 10% ভর্তুকি যদি ছাদ বাগান করা হয়। তাহলে আপনার যে দায়িত্ব ছিল এই নীতিমালায়, সেটা মেয়র সাহেব করলেন না কেন? বা এটাই যে অনুশাসন অন্য জায়গায় কেন করা হবে না? কেন আমরা একটা লম্বা চড়া বছরব্যাপী একটা পরিকল্পনা, মুখের কথা 1 লাখ গাছ লাগাবো, 5 লাখ গাছ লাগাবো, এই সব চাপাবাজি আর কত বছর? এখন মুশকিল হচ্ছে কি জানেন, এর শিকার আসলে একেবারে মধ্যবিত্ত থেকে নিম্ন মধ্যবিত্ত পর্যন্ত এই 70% মানুষ। উপরের যে 26 থেকে 30% মানুষ রয়েছেন, যারা সামর্থ্যবান হতো এসি চালাতে পারে, তারা, তার মধ্যে তো আমিও আছি,
তারা কিন্তু এটা অনুভব করছে না, এবং অনুভব করছে না বলেই এই পরিবর্তনটা হচ্ছে। আসলে আপনি যেটা বলছেন, যার বাসায় এসি, অফিসে এসি, গাড়িতে এসি, উনি কিন্তু এই 42-43 কিছুই যায় আসে না, প্রশ্নই আসে না। হ্যাঁ, উনি তো প্রশ্নই আসে না, কারণ আপনি যতক্ষণ আপনি এর অন্তর্ভুক্ততায় না পড়ছেন, আপনাকে দূর থেকে মনে হবে গাজায় যে ঘটনা ঘটছে আপনি আমি কতটা ফিল করতে পারছি। হয়তো অনেকে ছবি দেখা বন্ধ করেছে, ছবি দেখবো না, কিন্তু আজ কি গায়ে লাগছে? লাগে না। আপনি যদি ওইখানে থাকতেন আর আজ না লাগার অবস্থায়, এর পার্থক্যটা যেরকম, আমাদের অবস্থা এক্স্যাক্টলি যারা এসিতে থাকছেন আর যারা থাকছেন না, হ্যাভ অ্যান্ড হ্যাভ নট ইজ দ্য সিচুয়েশন নাও। জি, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা একটা বিরতিতে যাব, বিরতির পর আবার আলোচনায় ফিরবো। প্রিয় দর্শক, আশা করি ফিরে এসে আপনাদের সঙ্গেই পাবো। প্রিয় দর্শক, ফিরে এলাম আলোচনায়। কথা বলছিলাম যে তাপমাত্রা আমাদেরকে কষ্ট দিচ্ছে, যেমনটি গওহার নই মহারা শুরুতে বলছিলেন যে 60-এর দশকেও তাপমাত্রা আরও অনেক বেশি উঠেছিল, 45 পর্যন্ত উঠেছিল এই ঢাকাতেই, কিন্তু তখন হয়তো এতটা গায়ে লাগেনি। যেটা আলোচনা শুরুতে যেটা বললাম যে আমরা তাপমাত্রাটা গায়ে লাগার মতো করে আমরা আসলে ইনভাইট করে নিয়ে আসছি। জনাব গওহার নই মহারা, আমি আপনার কথা শুনতে শুনতে, আচ্ছা, একজন দর্শকের ফোন নিয়ে আমি আপনার কাছে আলোচনা আসছি। প্রিয় দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি রাজবাড়ী থেকে আব্দুল ওয়াহাব মন্ডল বলছিলাম। জি, জনাব ওয়াহাব মন্ডল বলেন। আপনাকে ধন্যবাদ। আজকে যে ধর্তৃ আমার নয়, আমি প্রস্তুতি, এই যে এটা অত্যন্ত বাংলার মানে বৈশ্বিক বাংলা দিয়ে আজকের আপনার এই অনুষ্ঠানের শিরোনাম করার জন্য আপনার এটিএন নিউজকে ধন্যবাদ। জি, দুইজনই মানে বিশেষজ্ঞ, দুইজনই আমার অত্যন্ত প্রিয় লোক, এবং বাংলাদেশের দুইজনই একজন পরিবেশ বিশেষজ্ঞ। ওনাদেরকে আমি বলতে চাই যে আপনারা পরিবেশ বিশেষজ্ঞ হিসাবে যে দায়িত্ব আপনাদের আছে, সেটা সঠিকভাবে আপনাদের পালন কতটুকু করছেন। এবং আমাদের দেশে একজন হিট কি যেন আছে, আমি ওটার নাম জানি না, উনি একজন আছে আমাদের এই মানে হিট অফিসার, হ্যাঁ বলেন, বুঝতে পারছি, চিফ হিট অফিসার। হ্যাঁ হ্যাঁ, উনার কোনো বক্তব্য কিন্তু আমরা শুনতে পাচ্ছি না। কেন দুইজন স্যার আছেন, দুইজনই কিন্তু আচ্ছা, আপনার প্রশ্ন যদি বুঝে থাকি যে ওনারা ওনাদের দায়িত্বটা পালন করছেন কিনা। আমার প্রশ্নটা একটাই, যে হিট স্ট্রোকের দায়িত্বটা কি? আর স্যারদের কাছে আমার অনুরোধ যে এই যে বৈষয়িক যে বিষয়গুলো, এইগুলো নিয়ে আপনারা যে বক্তব্য দিচ্ছেন, এগুলো আসলে কতটুকু ধরিত্রী আমাদেরকে মেনে নেবে। জি, আপনাকে অনেক ধন্যবাদ জনাব গওহার নই মহারা। দর্শকের প্রশ্নটা তো আপনি নিতে পারেন যে আপনারা মানে আমরা সবাই আসলে, ঠিক আছে ওনার কথাটা, যে আমরা সবাই যার যার জায়গা থেকে দায়িত্বটা পালন করছি কিনা। এই ঢাকার কথাই যদি বলি, একসময় ঢাকাতে আপনি গাছের কথা বললেন, বা ওই 60-এর দশকের এমন পুরনো বইয়ে যে পুরো ঢাকা একদম জালের মতো খাল ছিল, একটা খুবই নেটওয়ার্ক ছিল। ফলে আজকে যদি কেউ বলে যে ধরেন রাসেল স্কোয়ার পর্যন্ত নৌকা চলতো, এটা তো রূপকথা মনে হবে। বা ধরেন সোনারগাঁ পর্যন্ত নৌকা চলতো, খুব বেশি দিন আগের কথা না, মানে এখনও খুব যারা চলতো তারা স্মৃতিচারণ করছেন। তো এই সব তো আমরা গাছ কেটে নদী দখল করে সব, এবং যেমনটি স্থপতি ইকবাল হাবিব বলছিলেন যে প্রফিট প্রফিট প্রফিট। হ্যাঁ, আপনি লাভ করবেন, কিন্তু লাভ আর লোভের যে পার্থক্যটা যখন আমরা ভুলে যাই, 1 ইঞ্চি জায়গাও ছাড়ি না। কিন্তু এই শহরটা তো আমাদের রাখতে হবে। আপনি বলেন যে আমরা শহরটাকে ওন করি না, কিন্তু এই শহরেই তো আমরা থাকি। কিন্তু তাহলে এই শহরকে বাঁচানোর উপায়টা কি, আসলে কি করব? থাকি মানে ধরেন আমরা তো হোটেলেও থাকি, এবং আমাদের অনেকে দেখবেন হোটেল থেকে যখন সে বেরিয়ে আসে রুমটা কিভাবে রেখে আসে, ভাবি যে লোকজন আছে এরা পরিষ্কার করবে। ঢাকাতে আমাদের বসবাসটা এরকমই, যে কেউ না কেউ এটা পরিষ্কার। সেই জন্য আমি মোহাম্মদপুরের উদাহরণ দিলাম, দুই দিকে তো বাড়ির মালিকরাই থাকে, কিন্তু তারা মনে করছে এই জায়গাটা অন্য কেউ ক্লিন করবে, অন্য কেউ পরিষ্কার করবে। তো আমাদের দর্শকের যে কথা, যে আমরা কি করছি, আমরা অবশ্যই যার যার কাজের ভিতর দিয়ে কিছু এটার প্রতিফলন করা, এবং আমাদের বলতে হবে, বলাটাও তো একটা কাজ, এবং সেটা শুনতে হবে যাদের শোনা দরকার। আমাদের আরও পরিচ্ছন্নভাবে জিনিসটা ভাবতে হবে, এবং পৃথিবীটা যে শুধু আমার না, এই জিনিসটা আমাদের ভাবনার মধ্যে আনতে হবে। আল্লাহ আমাদের আশরাফুল মখলুকাত করেছে, কিন্তু আরও অনেক মখলুকাত আছে, এবং তাদেরও অধিকার আছে বেঁচে থাকার। এইটা যদি আমি মাথার মধ্যে থাকি,
আমি যে গাছটা কাটছি এটা কার জায়গা, এটা আমার জায়গায় হয়েছে বলে কি গাছটাই আমার, নাকি এর অন্যরও হক আছে, এবং অন্যের হকটাকে ছোট করে দেখা এবং নিজেটাকে বড় করে দেখা, এই জায়গাটাতে আমাদের মানে পৃথিবীতে তো শুধু মানুষের না, আরো অনেক। আমি বলি একটা উদাহরণ দিই, অন্য একটা দেশে আমরা গিয়েছিলাম, সেটা শিশুদের একটা সম্মেলন ছিল, তাদেরকে নিয়ে আমরা গিয়েছি। ওখানে কথা হচ্ছে শিশুদের সাথে, ওই আমাদের শিশুরা তাদের সাথে কথা বলছে, এবং ক্লাসের সবচাইতে খারাপ করেছে এমন একটা শিশুও ছিল যে পরীক্ষা ভালো করতে পারছে না। তো আমরা রাস্তা দিয়ে হাঁটার সময় তারা চকলেট দেওয়া হয়েছে, এগুলো খেয়েছে, এবং দেখেন ওই শিশুটা চকলেটটা খোসাটা হাতের মধ্যে রেখেছে, যতক্ষণ না সে একটা ডাস্টবিন পেয়েছে ততক্ষণ পর্যন্ত সে ওটা ফেলেনি। একটা ডাস্টবিন পাওয়ার পর তারপরে সে সেটা তার মধ্যে ফেলেছে। এখন আমার কথা হচ্ছে, আমি যে পরিবারে যে বসবাস করছি সেখানে যে শিশুরা আছে তাদেরকে আমরা এটা শেখাতে পারছি কিনা, যে কিভাবে আমি বসবাস করব এবং আমার বর্জ্য ব্যবস্থাপনাটা কেমন হওয়া উচিত, আমি কি যেখানে সেখানে এটা ফেলতে পারি কিনা, বা যেখানে সেখানে এটা নষ্ট করতে পারি কিনা। এটা কিন্তু পরিবারেরও একটা দায়িত্ব আছে, একটা সুনাগরিক হিসাবে তৈরি করা, এবং সেটাকে তাকে এটা স্কুলেরও দায়িত্ব আছে, আমাদের প্রতিষ্ঠানগুলোর একটা দায়িত্ব আছে। তো সেইটা আমরা আসলে প্রতিপালন করছি না। ওই জায়গায় কাজটা আমাদের করা উচিত। আমাদের আগামী প্রজন্মকে আমরা একটা মানবিক বাংলাদেশ তৈরির পিছনে তাদের যে অবদান আছে সেটা নিয়ে যেন তারা তৈরি হয়। আমরা আগে নদীতে ধরেন আরবি লেখা কোনো কাগজ পেলে নদীতে ফেলে দিতে বলতো, যেটা পরিষ্কার যা করে ফেলে দিয়ে আসো। এখন নদীতে আমি তো যেতেই ভয় পাই, এবং নদীটা এমন নোংরা করছে, এবং ধরেন অনেক সময় দেখবেন আপনি ম্যাজিস্ট্রেটরা খারাপ জিনিস বের করেছে, কোথায় ফেললো? নদীর মধ্যে ফেললো। এটা কেমনে আসে মানুষের মাথায় যে আমি একটা নকল জিনিসের নকল কারখানা আবিষ্কার করেছি, নকল মিষ্টি হচ্ছে, এবং এগুলো আমরা নদীর মধ্যে ফেলে দেবো? তো এই বোধটা যে ম্যাজিস্ট্রেটের নাই, তাকে দিয়ে আপনি কি দেশ কি আশা করতে পারেন, কি প্রকৃতির আশা করতে পারেন? আমরা প্রকৃতিকে তো ওইভাবে ভাবছি না। কিন্তু আমি যে বলতে যে এই ঢাকাকে বাঁচানোর, মানে আমরা তো মেরেই ফেলেছি প্রায়, তারপরে যেটুকু শ্বাস আছে এটাকে টিকিয়ে রাখার মানে কি করতে হবে, কিভাবে আমরা এটা বাঁচায় রাখবো? এটা যেটা ইকবাল হাবিব ভাই বলছিলেন যে আমাদের একটা ধরেন শহরের প্ল্যান আর একটা সামাজিক প্ল্যান, এই দুটোই আমাদের করতে হবে, এবং এইটাকে আমার চিন্তা করে ওইভাবে কাজ করতে হবে। আমি কিভাবে এলাকাটাকে কিভাবে মানুষের বসবাসযোগ্য করতে পারি, এবং কতগুলো গাছ থাকবে, কতগুলো বাড়ি থাকবে, কতগুলো থাকবে। এবং আগে তো জোনিং করা ছিল, যেটা আবাসিক এলাকা, এটা বাণিজ্যিক এলাকা, এখন তো আর সেটা নাই। আমরা তো নাম আছে, মতিঝিল বাণিজ্যিক এলাকা, তেজগাঁও শিল্প এলাকা, ধানমন্ডি আবাস এলাকার নামে আছে, কিন্তু সব কিন্তু মিলেমিশে একাকার হয়ে গেছে। হচপচ করে ফেলেছি। ওনারা অনেক কষ্টে একটা হাতির ঝিল তৈরি করতে রক্ষা করতে পেরেছেন। তো এই কাজটা কিন্তু ছোট কাজ না, এটা অনেক বড় কাজ। সেখানেও এখন ভাগ বসাচ্ছে আমাদের অন্য যে স্থাপনা তৈরি হচ্ছে, সেটারও একটা ত্রাহি অবস্থা। কিন্তু এগুলোকে আমাদের রক্ষা করতে হবে, এটা সম্ভব। এরকম ছোটো ছোটো উদাহরণ, আপনি শুধু ঢাকার কথা বলছেন, শুধু ঢাকা কিন্তু বাংলাদেশ না, আমাদের ঢাকার বাইরে যে শহরগুলো আছে, যে গ্রামগুলো আছে, সেখানে কি প্ল্যানিং হচ্ছে। এই যে ধরেন যে কেউ যে কোনো জায়গায় পুকুর কাটতে পারে, একটা জমির মধ্যে পুকুর তো আপনি কাটতে পারেন না, এটা রেইন ওয়াটার যে বেরিয়ে যাওয়ার রাস্তা, এটা বন্ধ করে দিচ্ছেন। এবং এইভাবে আমাদের যে কম্পার্টমেন্টালাইজেশন তৈরি হচ্ছে, জলবদ্ধতা তৈরি হচ্ছে, পানি নিকাশ ব্যবস্থা একটা বরবাদ হয়ে যাচ্ছে, এবং আলটিমেটলি কৃষির উপরে, আমাদের খাদ্য নিরাপত্তার উপরে এটা পড়ছে। আজকে আমরা ঢাকাকেই সব কিছু মনে করছি। যেমন ধরেন ঢাকায় তাপমাত্রা বেড়ে গেছে, আমরা সব স্কুল বন্ধ করে দিলাম। কেন আমার বান্দরবনের স্কুল এখন বন্ধ থাকবে? কেন পঞ্চগড়ের স্কুল বন্ধ থাকবে? সেখানে তো এই তাপমাত্রা নাই। মানে ঢাকার লোক যেটা মনে করে সেটাই দেশের লোক সিদ্ধান্ত। হ্যাঁ, এটা তো ঠিক না। আসলে ঢাকা তখনই বাঁচবে যখন দেশটাকে আমরা বাঁচাতে পারবো, এবং মানুষ সেইভাবে আমাদের পরিকল্পনা করতে পারে। টোটাল প্ল্যানিং করা দরকার, জোনিং করা দরকার, এবং দেশটাকে নিয়ে আমাদের ভাবতে হবে, শুধু ঢাকা নিয়ে না। একবার ঢাকা চালাতে পারছি না বলে ঢাকায় রোজার সময় স্কুল বন্ধ করে দিলাম যে যানজট হবে বলে, কিন্তু সেটার জন্য কেন এই যে স্কুল বন্ধ হয়েছে, আপনি কিন্তু সব স্কুল বন্ধ করতে পারছেন না। যেমন কোভিডের সময় কোভিডের সময় হয়েছিল, ফলে আমার মূলধারার স্কুলের ছেলেমেয়েরা অন্য স্কুলে চলে যাচ্ছে, অন্য শিক্ষা প্রতিষ্ঠানে চলে যাচ্ছে। তো সেটাও তো আমাদের বুঝতে হবে। এই যে বাড়ির কাছে ভারতের ঝাড়খণ্ড বলেন, এখানে সেখানে তো আমাদের চেয়ে বেশি গরম পড়ে, তারা 45 ডিগ্রি পার হয়ে গেছে, কিন্তু তারা স্কুল চালু রেখেছে। তারা বলছে মর্নিং শিফট করা হবে, ছোট করে দেওয়া হবে, কিন্তু পড়াশোনা চালু রাখতে হবে। এডুকেশন কোনোভাবে কিন্তু বন্ধ করা যাবে না। এই ব্যবস্থাপনাটা আমাদের গ্রীষ্ম ব্যবস্থাপনা, শীত ব্যবস্থাপনাটাও আমাদের
নিজে দেশকে ভেবে একসাথে ভেবে চিন্তা করতে হবে। ঢাকা শহরের জন্য একটা প্ল্যান করলে হবে না, সারা দেশের জন্য। এবং এই জিনিসগুলো দেশের মানুষের উপর ছেড়ে দিতে হবে যে তারা কিভাবে এটা প্ল্যান করবে, সেটা আমাদের দিতে হবে। কি পড়ালেখা বন্ধ করে বা ঘরে বসে রাখলে কিন্তু আমরা গ্রীষ্মের মোকাবেলা করতে পারবো না। জি, তবে ওই যে যেটা ইকবাল হাবিব বলছিলেন যে এটা একদম মানে খুব গবেষণা করার দরকার নেই, যে ধরেন রমনা পার্ক বা ধানমন্ডি লেক বা হাতির ঝিল বা ধরেন বোটানিক্যাল গার্ডেন, আমি যদি ওইখানকার টেম্পারেচার কিন্তু ফিল লাইক বা প্র্যাকটিক্যালিও 2-3 ডিগ্রি যেহেতু কম গাছ আছে, পানি আছে, সেই জন্য এটা হচ্ছে। আবার দেখেন অন্য একটা বিষয়, এই যে গাছ লাগানো, উনি বললেন 1 লক্ষ গাছ লাগাবো, কোন গাছ লাগাবো দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি কি ইউক্যালিপটাস লাগাবো, না অ্যাকাশিয়া লাগাবো, নাকি নিমজুরি লাগাবো, না আমাদের দেশি গাছগুলোকে লাগাবো, সেটাও একটা বড় আমাদের পরিকল্পনা করতে হবে। এখন বাংলাদেশের যে কোনো জায়গায় দাঁড়িয়ে থাকেন আপনি, স্কাই লাইন যদি দেখেন দেখবেন ইউক্যালিপটাস, দেখবেন অ্যাকাশিয়া, যেগুলো আমাদের, অ্যাকাশিয়া তো আমাদের শ্বাসকষ্টের একটা বড় কারণ। তো এগুলো, হ্যাঁ, এগুলো আমাদের চিন্তা করতে হবে। যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যত শিশু জন্ম নিয়েছে তার 67% শিশু জন্ম নিয়েছে এই শ্বাসকষ্ট নিয়ে, বিকজ অফ দিস এই অ্যাকাশিয়া। এখন তারা এখন তারা গাছ কাটছে, এখন তারা, বাট ইটস টু লেট, যারা ক্ষতি হওয়ার হয়ে গেছে। আমাদের এই সিদ্ধান্তগুলো নিতে হবে যে আমি গাছ লাগাবো, কিন্তু কোন জাতীয় গাছ লাগাবো, কিভাবে লাগাবো। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের শেষ বিরতিতে যাচ্ছি, বিরতির পর ফিরবো, আশা করি আপনাদের সঙ্গেই পাবো। প্রিয় দর্শক, ফিরে এলাম আলোচনায়। আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। কথা বলছিলাম আজকে যে ধরিত্রী দিবস, এবং সেই ধরিত্রীকে যে আমরা গলা টিপে হত্যা করছি সবাই মিলে, এটা আসলে এক ধরনের, আমি শুরুতে যেমনটি বলছিলাম, আত্মহনন প্রবণতা। আমরা নিজেদের ভালো নাকি পাগলেও বুঝে, কিন্তু মানুষ বুঝে না। আমরা ঢাকা শহরের গাছপালা কেটে খাল সব দখল করে এমন অবস্থা করেছে, এখন বৃষ্টি হলে পানি জমে থাকে, গরম হলে গরম বেশি লাগে, মানে যেদিকেই যাই কোথাও কোনো শ্বাস ফেলার জায়গা নেই। এমন অবস্থাটা কিন্তু সৃষ্টিকর্তা করেনি, প্রকৃতি করেনি, কিচ্ছু করেনি, আমরা নিজেরা করেছি। এখন আবার বাঁচার জন্য আমরা অনেক চিৎকার চেঁচামেচি, গাছ লাগাইতে হবে, এই করতে হবে, অনেক কিছু বলছি, কিন্তু যা ক্ষতি করা সেটা তো করেই রেখেছি। জনাব ইকবাল হাবিব, বিরতির আগে একজন দর্শক ফোন করেছিলেন যে আমরা আমাদের দায়িত্বগুলো পালন করছি কিনা। আপনি একজন পরিবেশ আন্দোলনের পাশাপাশি আপনি একজন আর্কিটেক্টও, সেই জায়গা থেকে যদি একটু বলি, ধরেন গুলশান এভিনিউটা যদি আমি দেখি, দুই পাশে চমৎকার চমৎকার সব গ্লাস হাউস, অসাধারণ সুন্দর, কিন্তু এক একটা গ্লাস হাউস তো এই যে টেম্পারেচার বলেন যে আরও 10 ডিগ্রি প্রকৃতিতে ডিস্ট্রিবিউট করে দিচ্ছে। আপনাদের সহকর্মীরা তো কেউ না কেউ করছে প্ল্যান, তো দুই রকমও তো করা যায়। একটা হলো যে একটু খোলামেলা আলো বাতাস আসবে, মানে এসি লাগবে, কিন্তু পুরোটা হয়তো লাগবে না। কিন্তু আমি পুরো একটা গ্লাস চেম্বার বানিয়ে তারপরে সেইটার মানে সূর্যের আলোটা এসে রিফ্লেক্ট হয়ে আরও টেম্পারেচার বাড়িয়ে দিল, পুরোটা এসি করে ভিতরে আরাম করে বসে থাকলাম। এগুলো তো আমরাই তো করি। মূল জায়গাটা হচ্ছে কি, একটা কথা দিয়ে আজকের এই পর্যায়ে আমি কথা বলতে শুরু করতে চাই, সেটা হচ্ছে দেখেন আমরা যা যা করলাম, জলবায়ু বৈশ্বিক উষ্ণতার কারণ হলাম, এই সমস্ত কিছু কিন্তু ধরিত্রীর কিচ্ছুটা হবে না। যা ক্ষতি হবে মানুষের এবং জীববৈচিত্র্যের। পৃথিবীতে ডাইনোসর ছিল, তারাও নাই, কিন্তু ধরিত্রীর কিচ্ছু তাতে আসে যায় না। অর্থাৎ ধরিত্রীকে বাঁচাতে হবে এইসব গল্প বলে, ধরিত্রীটা নিজেকে বাঁচার জন্য আপনি যে কথাটা বলেছেন কারেক্ট কথা, যে আত্মহননের যে মহোৎসব করছি, এটা আমাদের বুঝতে হবে। নিজেই নিজেকে মারছি, ধরিত্রীর দোহাই দিয়ে লাভ নাই। বরং ধরিত্রী আমাদেরকে যে সুজলা সফলা শস্য শ্যামলা, এটাকে ভারসাম্যের একটা পরিস্থিতি তৈরি করেছিল। ঢাকার কথা বারবার আপনি বলছেন, জলাধার ছিল, ব্লু নেটওয়ার্ক ছিল, সবুজের নেটওয়ার্ক ছিল, এক জায়গা থেকে আরেক জায়গায়। তার জন্য আমাদের এলাকাগুলোর নাম বাগিচা, বাগান, কাঁঠাল বাগান, কলা বাগান, সেগুন বাগিচা, ওই বাগিচা, এই যে নামগুলো, অথবা ঝিল, হীরা ঝিল, মতি ঝিল, ওই ঝিল সেই ঝিল, এই বাগ বাগিচার শহরকে আজকে যেই জায়গায় আমরা নিয়েছি, এটি তো আমাদের কর্ম। এবং এই কর্মের জন্য আমার সন্তান এখন বায়ু দূষণে 35 থেকে 36% ফুসফুসের সক্ষমতা হারাচ্ছে 13 থেকে 14 বছরে পৌঁছতে। আমার সন্তান অল্প বয়সে এই অনেকক্ষণ ধরে প্রলম্বিত গরমের জন্যে সে তার
শারীরিক সক্ষমতা হারাচ্ছে। তার মানে আমরা একটা বিকলাঙ্গ পরবর্তী প্রজন্ম তৈরির ইঞ্জিন তৈরি করে ফেলছে এই নগর। তারা অভিশাপ দিবেন আপনাদেরকে? অবশ্যই। এর মূল কারণ হচ্ছে নগর দর্শনটা আমরা ঠিক করি নাই। আরবানিজম, নট আরবানাইজেশন। আরবানাইজেশন মানে নগরায়ন, নগর দর্শন, আরবানিজম, এটা আমরা ঠিক করি নাই। আমরা এই যে প্রকৃতির সাথে সামঞ্জস্যপূর্ণ এবং এক ধরনের অন্তর্ভুক্তিতার নগরায়ন করব, সেই কথাটা পুরোপুরি ভুলে পুঁজি কেন্দ্রিক, পুঁজি অর্থাৎ ওই লাভ কেন্দ্রিক, লোভ কেন্দ্রিক, লাভ না লোভ কেন্দ্রিক একটা নগরায়নের দিকে এগুলাম। এবং এই এগুলোর সময় নিয়ন্ত্রণ এবং পরিকল্পিত বাস্তবায়নকে টোটালি কার্পেটের তলায় ঢুকিয়ে রাখলাম। এর ফলে আজকের এই অবস্থা তৈরি। আমি ওই দর্শকের উত্তরে বলতে চাই, একজন স্থপতি হিসেবে দাবি করে বলছি, অনেক স্থপতি রয়েছেন, মেরিনা তাবস্সুম এই যে পুরস্কার পেলেন, ও আমাদের যে কোনো কাজ আপনারা দেখতে পারেন, হাতির ঝিল বলুন অথবা হালে করা শাহাবুদ্দিন পার্ক, আপনি যদি যান আপনি দেখবেন গাছকে কেটে আমরা ভবন বানাই নাই, বরং ভবন গাছকে কেটে ফেলেছে, গাছকে সেলিব্রেট মানে চাইলে সম্ভব, তার মানে সম্ভব না। এটা আপনাকে চাইলে, আপনি চাইলে বলছেন এমন একটা ভাব, চাইতেই হবে, চাইতেই হবে, ইউ ডোন্ট হ্যাভ অ্যান অপশন। এই জায়গায় সরকারকে এই যে শীতাতপ নিয়ন্ত্রণ, একটা নগর জীবনের দিকে লোভাতুর দৃষ্টিতে আমার সামর্থ্য আছে চলে যাব, এই ক্ষমতা দেওয়ার কোনো সুযোগ নাই। সরকারকে এখানে নিয়ন্ত্রণ, যে প্রকৃতি নির্ভরতার আবার প্রত্যাবর্তন করতে হবে। আবার আমাদের প্রয়োজন হলে ওই সেই খনার বচনে ফেরত যেতে হবে। এবং এটা যাওয়া যে কঠিন তা না। তার মানে প্রফেশনালরা এখানে যেমনি করে দায়ী, ক্লায়েন্টরা, যিনি জমির মালিক, যিনি ভোক্তা, যিনি অত বিনিয়োগের মালিক, একটা ইঞ্চি কাজে লাগাই বিল্ডিং বানায় ফেলতে হবে, তিনি পুরোটা পাকা করার যে প্রবণতা, তার জায়গায় আমি শুধু আপনাকে একটা এক্সাম্পল বললে আপনি বুঝবেন, এটা হিসাব করে বলছি। একটা 10 কাঠা জমিতে যতটা গাছ লাগানো যায় খালি অবস্থায়, আমি ওখানে ভবন তৈরি করে তার 3 গুণ গাছ লাগাতে পারি। এই সক্ষমতা একজন আর্কিটেক্ট রাখেন। তাহলে উনি করছেন না কেন? বিকজ তার ক্লায়েন্ট, যিনি ভোক্তা, তিনি সেদিকে দৃষ্টি দিচ্ছেন না। কিন্তু তিনি ভাবছেন আমার সন্তানকে প্রয়োজনে আমি শীতাতপ নিয়ন্ত্রণের মধ্যে রাখবো। আপনি কি জানেন গুলশানে বাড়ির ভিতরে পুকুর পর্যন্ত বানানোর চেষ্টা করা হয়েছে। আলটিমেটলি ওই বাড়িতে উনি থাকতে পারেন নাই, কারণ ওই আর্কিটেক্ট পুকুর বানিয়েছে, নৌকা দিয়েছে, কিন্তু তার যে জলীয় বাষ্প, ওর ফলে পুরো বাসার ড্যাম্প হয়ে এখন আর থাকতে পারছেন না। তার মানে এই যে আমরা আমিত্বর মধ্যে চলে গেলাম, আমার সামনের বাগানটা অন্য কেন দেখবে, সে কোনো উপভোগ করবে, তাই আমি ওটাকে ঢেকে দিলাম। এই যে প্রবণতা, এই স্বার্থপর প্রবণতা কিন্তু একদিনে তৈরি হয় নাই। আমাদের রাজনৈতিক, সামাজিক অবক্ষয় এবং সাংস্কৃতিক অবক্ষয় নাপতে 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 আজকে আমরা এই সেলফিশ মানসিকতায় এই সমস্ত নগরায়ণ দর্শনকে নষ্ট করেছি। এটা তো বড় মাপে কথা বললাম। আসলে করণীয় কি জানেন? একেবারে রাজনৈতিক দৃঢ়তায় আমাদের জলাধারগুলোর নেটওয়ার্ক উদ্ধারে বিন্দু মাত্র দ্বিধা না করে, প্রয়োজনে সেই প্রান্তপথকে আবার খালে ফেরত এনে আপনাকে নতুন নগর দর্শন প্রতিস্থাপিত করতে হবে, সাবস্টিটিউট করতে হবে। 1, 2, পরিকল্পিত সবুজায়নের পরিকল্পনা বাস্তবায়ন। পরিকল্পিত কেন বলছি? এটা একটা নীতিমালা লাগবে, যেখানে ব্যক্তি অংশগ্রহণ করবে, সমষ্টি কমিউনিটি অংশগ্রহণ করবে, সরকারও অংশগ্রহণ করবে। ওই 7 মসজিদের ঘটনা ঠিক উল্টোটা প্রতিস্থাপন করতে হবে। এবং যারা 7 মসজিদের ঘটনা করছেন তাদের মাথা মস্তিষ্ক পরিবর্তন না করলে তাদেরকে পরিবর্তন করার প্রয়োজন, সেটা করে ফেলতে হবে। তৃতীয়ত, মানে প্রকৃতির যত শত্রু আছে সব রিপ্লেস করে ফেলতে হবে একদম। এবং যদি আপনি বাঁচতে চান তাহলে এটাই, এই জাতি শত্রু, পরিবেশ শত্রু অথবা প্রকৃতির শত্রু, তাকে রিপ্লেস করতে হবে, তাহলে আপনি বাঁচবেন। অর্থাৎ স্টিয়ারিংয়ে লোক বদলান, ভবন নির্মাণ এবং নগরায়নে সামঞ্জস্যপূর্ণ সকলের অন্তর্ভুক্তিতার ধারণাকে প্রাধান্য দিতে হবে। আমি শুধু বাঁচবো এই ধারণার মধ্যে দিয়ে কিন্তু সকল কিছু সামগ্রিকভাবে, এই যে প্রাইভেট কার নির্ভর একটা নগরায়নে গিয়ে আপনি বাস নির্ভর ব্যবস্থাকে আজকে 8.5 বছর 2 মেয়র মিলে পারছে না কেন? কার কাছে জিম্মি? এই প্রশ্ন আমরা অনেকবার আপনার অনুষ্ঠানে এসে করেছি, আমরা চিহ্নিত করেছি কার কাছে আমরা জিম্মি। তারপরেও কিন্তু হলো না। তারপরেও এলিভেটেড এক্সপ্রেসওয়ে হয় যেখানে প্রাইভেট গাড়ি শুধু উঠতে পারে, ওই বাস উঠতে পারে না, সাধারণ মানুষের উপর তাকিয়ে থাকা, অভিশাপ দেওয়া ছাড়া কিছু করার থাকে না। একমাত্র মেট্রো রেল প্রথম করার ফলে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন কি অভূতপূর্ব পরিবর্তন, গুণগত পরিবর্তন হচ্ছে। তার মানে আমরা যা বলছি দ্যাট ইজ কারেক্ট। এবং এই প্রকৃতি নির্ভরতায় যাওয়ার জন্যে আপনি উৎসাহ দিলে হবে না,
অনুশাসন তৈরি করতে হবে, নীতিমালা তৈরি করতে হবে, বাধ্যতামূলক করতে হবে। আমরা এখনো বলছি 5 কাঠা জমিতে 5টি গাছ লাগানো বাধ্য করা কোনো বিষয় না, 10 কাঠা জমিতে 10টি গাছ লাগানো বাধ্য করা কোনো বিষয় না। আর পৃথিবীর কোনো দেশে, মাহমুদপুরের গল্প বলছিলেন যে সব কিছু পরিষ্কার হয় না, অমুকে করে না, এটা বলে পার পাওয়ার কোনো সুযোগ কারো নাই। প্রতিটি বাড়ি জরিমানা করা হয়। আপনার ওই জায়গায় ময়লা, আপনি বর্জ্য ব্যবস্থাপনা করেন নাই, আপনার গাছটা মরে গেছে, রিপ্লেস করেন নাই, আপনাকে শাস্তি 50,000 টাকা আপনাকে প্রণোদনা এবং শাস্তির মধ্যে দিয়ে এই নগর দর্শনটাকে তৈরি করে তার বাস্তবায়নের একটা কর্মসূচি নেন। 2 বছরের মাথায় পরিবর্তন শুরু হবে, 5 বছরের মাথায় এই সরকার যাওয়ার আগেই আপনি সারা পুরো বিষয়টাই বদলে গেল। এখন এই বদলে যাওয়া সম্ভব কিনা, এই লাইনটা শুধু বলি, হাতির ঝিলের আগে আমরা বিশ্বাস করি নি যে ওরকম একটা জায়গাটা হতে পারে। যদি তাই হয়ে থাকে তাহলে এইটিকে দমায় রাখা, দাবায় রাখা যদি মুক্তিযুদ্ধের সময় না হয়ে থাকে, এখনো হবে না। জি, আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন।